আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে এলপিজির দাম বাড়ানোর দাবি বিক্রেতাদের, গণশুনানিতে যুক্তি দেখাতে হবে বলছে বিইআরসি। আমদানি শুল্ক বাড়ায় দেশে মোবাইল তৈরিতে বিনিয়োগ বাড়ার আশা, চাহিদা মিটিয়ে রপ্তানি প্রত্যাশা ব্যবসায়ীদের। এসডিজি বাস্তবায়নে অগ্রগতির শীর্ষ 3-এ বাংলাদেশ, জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্টের প্রতিবেদন। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দাম কমায় তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি বিক্রি করতে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। এই জন্য আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দাম বাড়ানোর দাবি এলপিজি অপারেটর সংগঠন এলওএবির। আগামী গণশুনানিতে বিক্রেতারা যৌক্তিক দাবি তুলে ধরতে পারলে দাম বাড়ানো সম্ভব হবে বলে জানিয়েছে বিইআরসি। কয়েক সপ্তাহ আগেই দ্বিতীয়বারের মতো এলপিজির দাম সমন্বয় করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের এলপিজির দাম 906 টাকা থেকে কমিয়ে করা হয় 842 টাকা। এই খুচরা মূল্য কার্যকর হয় 1 জুন থেকে। এর আগে 12 এপ্রিল প্রথমবারের মতো দাম সমন্বয় করা হয়। তবে উৎপাদন ব্যয় না কমায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন হয়নি। সরকারি 12.5 কেজি এলপিজির দাম আগের 591 টাকাই থাকছে। উদ্যোক্তারা জানান, শুধু বেসরকারি পর্যায়ে দাম কমায় লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা। এক একটা অপারেটরের প্রচুর পরিমাণে লসের সম্মুখীন হচ্ছে। সো আমি মনে করি ইমিডিয়েটলি ওনারা এই প্রাইসগুলো রিভিউ করে একটা সঠিক প্রাইস যেন নির্ধারণ করে দেয়। সো দ্যাট এমআরপি মানে সর্বোচ্চ খুচরা মূল্যটা সর্বোচ্চভাবেই যেন হয়ে থাকে। দাম নির্ধারণের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ে বিইআরসি গরমিল করেছে বলে দাবি এলওএবি নেতাদের। এই সিপির প্রাইসটা অ্যাডজাস্ট হবে। ইদানিং আপনারা লক্ষ্য করে দেখবেন যে সিপির প্রাইস বেড়েছে প্রায় $50। ওনারা প্রাইস আরো কমাচ্ছে। এইগুলোতে তাদের কোনো প্রভিধান মালা নাই। যদি না থাকে তাহলে তোমরা কিভাবে এটা ঠিক করছো, এবং উইদাউট এনগেজিং উইথ দ্য প্রাইভেট সেক্টর। আগামী মাসের গণশুনানিতে ব্যবসায়ীরা যৌক্তিক কারণ দেখাতে পারলে দাম আবারও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে বিইআরসি। আমরা আগামী মাসের 7 এবং 8 তারিখের সময় দিয়েছি। তারা কোথায় বৃদ্ধি চায়, কেন চায়, এটা গণশুনানিতে যদি কনভিন্স করতে পারে নিয়ে দেবে পাবলিক, আর যদি না পারে যতটুক দেবে ততটুক দেবে। প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে এলপি গ্যাস ব্যবহার করছে দেশের 40 লাখ পরিবার। তাই এ খাতের উন্নয়নে ভর্তুকি দেওয়ারও দাবি ব্যবসায়ীদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থ বছরের বাজেটে মোবাইল আমদানি শুল্ক বাড়িয়ে দেশে উৎপাদনকারীদের উৎসাহিত করা হয়েছে। ফলে এই খাতে বিনিয়োগ আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানির জন্য নীতি ও নগদ সহায়তা চান তারা। দেশে বছরে মোবাইল ফোনের চাহিদা 3 কোটির বেশি, যার 1 কোটি 10 লাখ স্মার্ট এবং 2 কোটি 20 লাখ ফিচার ফোন। এর মধ্যে 90% স্মার্ট এবং 60% ফিচার ফোন দেশেই তৈরি হচ্ছে। 13টি প্রতিষ্ঠান দেশে মোবাইল ফোন তৈরির লাইসেন্স নিয়ে এখন পর্যন্ত উৎপাদন শুরু করেছে 11টি। বাজেটে মোবাইল ফোন আমদানি শুল্ক 32 থেকে বাড়িয়ে 58% পর্যন্ত করায় খুশি উৎপাদনকারীরা। আফ্রিকান কান্ট্রি থেকে শুরু করে আরও অন্য যেই কান্ট্রিগুলো আছে যেখানে আমরা ফিচার ফোন 4G ফিচার ফোন আমরা সহজে এক্সপোর্ট করতে পারবো, তো সেই মার্কেটগুলোকে এনকারেজ করতে হলে ক্যাশ ইনসেন্টিভের সাথে সাথে এক্সপোর্টকে বান্ধব সহায়ক পলিসি, যেরকম বন্ডেড ওয়্যার হাউস, এই ধরনের পলিসিগুলো যদি সহায়তা দেওয়া হয় তাহলে এইখান থেকে অনেক কোম্পানি এক্সপোর্ট করতে পারবে। তবে করোনায় মানুষের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামী অর্থ বছরে আমদানি শুল্ক বাড়ানোর হার কিছুটা কমানোর পক্ষেও মত অনেকের। এখন যে ডিউটি যেটা ইম্পোর্ট ইউনিটের উপরে করা হয়েছে অলমোস্ট 54% করা হয়েছে ফিচার ফোনের উপর, 58% আছে স্মার্টফোনের উপরে, যেখান থেকে কিন্তু একটা বড় বেনিফিট রয়েছে যখন আমরা লোকাল ম্যানুফ্যাকচারিং এ যাচ্ছি, অলমোস্ট 20% বেনিফিট। আমি যদি আমাদের ব্র্যান্ডের কথা বলি, চাহিদা সারা পৃথিবীতেই রয়েছে, তাহলে মেড ইন বাংলাদেশের পক্ষ থেকে কেন আমরা এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডকে বাংলাদেশের নামে বাজারজাত করতে পারবো না? আমি তো মনে করি যে এখানে ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং এটা সম্ভব। দেশে বর্তমানে 27% মোবাইল ফোন অবৈধভাবে আমদানি ও উৎপাদন করা হয়, যা বন্ধে সরকারকে কঠোর হওয়ার দাবিও জানান ব্যবসায়ীরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অগ্রগতির দিক থেকে শীর্ষ 3 দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। এসডিজির ইন্ডেক্স স্কোরে এই অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ।
এসডিজি সূচকে 165 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 109তম। জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের প্রতিবেদনে চিত্র উঠে এসেছে। করোনা মহামারীর মধ্যেও একের পর এক সুখবর দেশের অর্থনীতির জন্য। প্রবৃদ্ধি, রিজার্ভ রেমিটেন্সের পর এবার এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আন্তর্জাতিক পর্যায়ে দেশের অগ্রগতির চিত্র উঠে এসেছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এবার এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অগ্রগতির দিক থেকে শীর্ষ 3টি দেশের মধ্যে একটি বাংলাদেশ। এসডিজি সূচকে সার্বিক স্কোর 100-র মধ্যে 63.5, যা গত বছর ছিল 63.26। সূচকে 165টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 109তম। বিশ্লেষকরা বলছেন, অগ্রগতি ধরে রাখতে এখন থেকে উদ্যোগ নিতে হবে। যেসব সূচকের অগ্রগতি এখনো অর্জন হয়নি সেগুলোর জন্য বাজেট এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আলাদা গুরুত্ব দেওয়ার তাগিদ তাদের। এই জায়গাগুলোতে আগামীতে আমাদের আরো বেশি ফোকাস করতে হবে। আমাদের এখন বাজেট বলি বা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলি, এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এই যেসব সূচকগুলোতে আমরা বেশি চ্যালেঞ্জ এখন ফেস করছি, সেগুলোতে আমরা যদি আরো ভালো করতে পারি তাহলে আগামীতে এই স্কোরও ভালো হবে এবং আমাদের যে র্যাঙ্কিং 109, 165টা দেশের মধ্যে, সেটাও আমরা ভালো করতে পারবো। জাতিসংঘ জানিয়েছে 2010 সালের পর থেকে এসডিজি লক্ষ্যমাত্রা পূরণের পথে সবচেয়ে বেশি এগিয়েছে পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলো। আর 2015 সালের পর থেকে এসডিজি সূচকে সর্বোচ্চ অগ্রগতি হয়েছে বাংলাদেশ, আইভরি কোস্ট এবং আফগানিস্তানের। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোনো হজ ও উমরা এজেন্সি সৌদি আরবকে অপরাধ করলে বাংলাদেশে সেই অপরাধের বিচারের বিধান রেখে সংসদে পাশ হলো হজ ও উমরা ব্যবস্থাপনা বিল 2021। এতে বলা হয়েছে, অনিয়ম করলে হজ এজেন্সি নিবন্ধন বাতিল সহ সর্বোচ্চ 50 লাখ টাকা জরিমানা করা হবে। সকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বিলটি যাচাই বাছাইয়ের জন্য উত্থাপন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্যরা ইসলামী বক্তা আবু তাহা মোহাম্মদ আদনান নিখোঁজের বিষয়টি তুলে ধরে উদ্বেগ জানান। এর উত্তরে ধর্ম প্রতিমন্ত্রী জানান, প্রকৃত দোষী আলেম ওলামাদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নিয়েছে, এতে কোনো নির্দোষ ব্যক্তিকে আটক করা হয়নি। আলোচনার শেষে কণ্ঠভোটে সংসদে পাশ হয় নতুন হজ ও উমরা ব্যবস্থাপনা বিল। বহু সময় দিতে হয়েছে এবং সে জায়গায় প্রত্যেকটা কাজের ব্যাপারে আমরা কিন্তু আলোচনা করেছি এবং আলোচনার মধ্য দিয়ে এবং সরকারি, বেসরকারি এবং কিছু বাইরের ওলামা একরামগণ, তাদের সাথে আমরা আলোচনা করেছি, করে তারপরে কিন্তু এই নিয়ম নীতি আইনকে সংশোধন আইন করার জন্য আমরা সেই ব্যবস্থা করেছি। এই পর্যায়ে এলপিজির দাম নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। জনাব শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। তো আপনার কাছে জানতে চাইবো যে ব্যবসায়ীরা তো বলছেন যে এলপিজির দাম কমানোর ফলে লোকসান হচ্ছে তাদের, তো এই বিষয়ে আপনার মতামত কি? তাদের লাভ লোকসানের বিষয়টি তারা বলতেই পারে, কিন্তু সেটা কতটা গ্রহণযোগ্য সে বিষয়টি আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হতে হবে। আমরা বলছি যে আমাদের কাছ থেকে যা যৌক্তিক মূল্য, ন্যায্য মূল্য, সঠিক মূল্য, সেই মূল্য অপেক্ষা এলপিজি ব্যবসায়ীরা অধিক মূল্য বছরের পর বছর আদায় করে আসছে, অন্তত 2009 সাল থেকে। এই বিষয়টি যেমন আমরা বললেই তা গৃহীত হবে না, তেমনি ওনাদের ব্যবসায় লস হচ্ছে সেটা বললেও গৃহীত হবে না। এই বিষয়টি নির্ধারণ করার এখতিয়ার বিআরসির, এবং বিআরসি তাদের মূল্যহার নির্ধারণ করে দিয়েছে। তাতে যদি তাদের ক্ষতি হয় তাহলে তারা উচ্চ আদালতে আইনানুগ কর্তৃপক্ষের দ্বারা তার প্রতিকার পেতে পারে, এবং সে সুযোগ তাদের জন্যও আছে, আমাদের জন্যও আছে। আমরা যখন প্রতিকার পাইনি বিআরসির কাছে, তখন আমরা উচ্চ আদালতে গেছি। উচ্চ আদালতের আদেশে বিআরসি মূল্যহার নির্ধারণ করেছে, সব পক্ষের শুনানি আনতে মূল্যহার নির্ধারণ করে দিয়েছে, এবং সেই মূল্যহার কার্যকর করেনি ব্যবসায়ীরা। কার্যকর না করে তারা কি করে দাবি করে যে তাদের লোকসান হচ্ছে? এই বিষয়টি আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে না, বোধগম্য মনে হচ্ছে না। স্যার, এখানে আরেকটি বিষয়, যে ব্যবসায়ীরা কিন্তু আরো একটি কথা বলছেন যে কোনো দেশে এইভাবে 2 মাস পর পর দাম নির্ধারণের নিয়ম নেই। এই দাবি যে তারা করছে তা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন?
এক মাস পর পর প্রতি মাসে দাম নির্ধারণের নিয়ম করেছে, এ ব্যাপারেও আমাদেরও আপত্তি আছে, কিন্তু সেই আপত্তিটা আর কারণে বিআরসির আদেশ প্রতিপালন করা যাবে না। যদি তাই হয় তাহলে আইনের দ্বারা সেই আদেশ বারিত করতে হবে। আমরা তাদের ব্যাপারে এই প্রস্তাবের সঙ্গে আমরা ভিন্নমত পোষণ করি না, কিন্তু তার অর্থ এই নয় যে বিআরসি আদেশ কার্যকর থাকা অবস্থায় তা প্রতিপালনে বিরত থাকা বা তা লঙ্ঘন করা সেটা একটা আইনি অপরাধ। বিআরসি যদি দাম কমায় সেক্ষেত্রে গ্রাহকদের জন্য আসলে কতটুকু যৌক্তিক হবে বলে আপনার মনে হয়? দাম কমানোর বিষয়টি বিআরসি ধরেন প্রথম যে মূল্য নির্ধারণ করেছিল 2009 সালে 700 টাকা পার সিলিন্ডার, এবং পরবর্তীতে 2021 সালের 12 এপ্রিলে 975 টাকা সে দাম নির্ধারণ করে। আন্তর্জাতিক বাজারে দরপতন হওয়ার কারণে তারা সে মূল্য হার নির্ধারণ করে সেই মাসে, পরবর্তী মাসের জন্য সেটা 906 টাকা। তারপরে গত মে মাসে দাম নির্ধারণ করেছে, সেটা হচ্ছে 842 টাকা। এখন 842 টাকা মূল্য হার বলবৎ আছে। তো সুতরাং আমরা এই দামটাকেই ন্যায্য দাম মনে করি বা না করি, এটাই এখন বিদ্যমান আইনের দৃষ্টিতে এটাই আমরা মানতে বাধ্য এবং ব্যবসায়ীরাও মানতে বাধ্য। সেখানে যদি আমাদের কোনো কনসার্ন থাকে তাহলে আমরা যেমন আইনের আশ্রয় নিয়ে আমাদের কনসার্নগুলোর প্রতিকার চেয়েছি, ব্যবসায়ীদেরকেও তাই চাইতে হবে। অন্য কোনো প্রতিকারের রাস্তা আমার জানা নেই। স্যার, আমরা আশা করব যে সব পক্ষের স্বার্থ বিবেচনা করে এলপিজির দাম নির্ধারণ করা হবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি পরের খবরে। গ্রাহকের 66 কোটি টাকা সরিয়ে ফেলেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান বানকো সিকিউরিটিজ। ফলে সমন্বিত গ্রাহক হিসেবে থাকা অর্থের গরমিল পেয়েছে ডিএসি। আর্থিক অনিয়মের দায়ে আজ থেকে হাউসটির লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি গতকাল রাতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করেছে ডিএসি কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটির কর্মকর্তারা যাতে দেশ ছেড়ে যেতে না পারেন সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করা হয়েছে। ডিএসি সূত্র জানায়, নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে ডিএসি বানকো সিকিউরিটিজে থাকা সমন্বিত গ্রাহক হিসেবে তথ্য খতিয়ে দেখে। তখন প্রাথমিকভাবে 66 কোটি টাকার ঘাটতি দেখতে পায়। অর্থ সমন্বয়ের জন্য সময় দেওয়া হলেও ব্রোকারেজ হাউসটি ব্যর্থ হয়, যার প্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় ডিএসি। বিদেশে অর্থ পাচার রোধে কার্যপ্রণালী তৈরি করবে দুদক। বিএফআইইউ এর পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে অর্থ পাচার রোধে কাজ করা হবে বলেও জানান দুদকের চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। সকালে সেগুন বাগিচার দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে কথা জানান তিনি। এবং তথ্যগুলি পাওয়াটাই আমাদের প্রধান অন্তরায়। আমরা সব জায়গায় অন্তরায়। আমার এই অল্প সময়ের মধ্যে আমার এই যে অভিজ্ঞতা, এটা হলো আন্তর্জাতিকভাবেও তথ্য সংগ্রহ করতে ভিন দেশের সাথে এই সংক্রান্ত আমরা জাতিসংঘের সংশ্লিষ্ট ফোরামে আমরা স্বাক্ষর করেছি। বিটকয়েন নিয়ে টুইট করে আবার আলোচনায় বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার নির্বাহী পরিচালক এলন মাস্ক। রোববার মাস্কের এক টুইটের পরই 12.5 ভাগ বেড়ে গেছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। টুইটে মাস্ক জানান, ক্রিপ্টোকারেন্সি তৈরিতে প্রায় 50 ভাগ নিরাপদ জ্বালানির ব্যবহার বাড়ায় টেসলা এখন বিটকয়েন ব্যবহার করবে। এই ঘোষণার পরই একদিনে বেড়ে যায় বিটকয়েনের দাম। তবে ভবিষ্যৎ লেনদেনে বিটকয়েন গ্রহণের ঘোষণা দিলেও ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ে নিরাপদ জ্বালানি ব্যবহার কিভাবে নজরদারি করা হবে সে বিষয়ে কোনো ধারণা দেয়নি ইলন মাস্ক। কয়েনবেস বলছে, রোববার মাস্কের ঘোষণার পর বিটকয়েন ছাড়া অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দামও বেড়েছে। এর আগেও ক্রিপ্টোকারেন্সির দাম কমা বাড়ায় বড় ভূমিকা রেখেছেন মাস্ক। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসের সূচক ও লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই সময় ঢাকার শেয়ার বাজারে লেনদেন বেড়েছে 292 কোটি টাকা। তবে ডিএসইতে দর হারিয়েছে 52 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে লেনদেন বাড়লেও সার্বিক সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। মঙ্গলবার লেনদেনের শুরু থেকে ইতিবাচক অবস্থানে ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ।
লেনদেন শেষে প্রধান সূচক DACX বেড়েছে 8.69 পয়েন্ট। এতে দিন শেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে 6022 পয়েন্টে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসসিতে মোট লেনদেন হয়েছে 2032 কোটি 58 লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 292 কোটি 41 লাখ টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 372টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান, যেখানে দর বেড়েছে 152টির, কমেছে 195টির এবং অপরিবর্তিত আছে 25টি প্রতিষ্ঠানের শেয়ার দর। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় পায়োনিয়ার ইন্স্যুরেন্স, তৃতীয় ন্যাশনাল পলিমার, চতুর্থ প্রগতি ইন্স্যুরেন্স এবং পঞ্চম অবস্থানে রয়েছে লুব্রেফ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সেলভো কেমিক্যালস, দ্বিতীয় এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, তৃতীয় অ্যাসোসিয়েট অক্সিজেন, চতুর্থ এসালম কোল্ড রোল স্টিল এবং পঞ্চম অবস্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 1.16 পয়েন্ট। লেনদেন হয়েছে 90 কোটি 77 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যে পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 122 টাকা 80 পয়সায়। বেড়েছে ইউরোর দর, বিনিময় হচ্ছে 104 টাকা 99 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 24 পয়সায়। কমেছে সৌদি রিয়ালের দর, বিনিময় হয়েছে 22 টাকা 74 পয়সায়। দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 284 টাকা 2 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 20 টাকা 74 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।